নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। আপনারা দেখছেন এনকে টিভি বাংলা। অর্জুন সিং, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ। অর্জুনবাবু, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইব অর্জুনবাবু, যে আপনি এই মুহূর্তে কোনো পদে নেই, কিন্তু তারপরেও ব্যারাকপুর, ভাটপাড়া, এই গোটা অঞ্চলটা লোকসভা কেন্দ্রের একটা বড় অংশ এখনো পর্যন্ত হিংসা কবলিত। অদ্ভুত বিষয় এটাই যে সেখানে খুন হচ্ছেন তৃণমূলের কর্মীরা, এবং যেভাবে খুন করা হচ্ছে, যে নৃশংসতায় খুন করা হচ্ছে, কোনো সুস্থ মানুষ সেটা দেখে আঁতকে উঠছেন। একজন মহিলাকে আমরা দেখছি, তিনি বাঁচাতে যাচ্ছেন, দৌড়ে ফেরত চলে আসছেন, দুষ্কৃতীরা তাকে ধাওয়া করছে। এ কোন বাংলা? এই কোন বাংলায়? এ উত্তর তো মমতা ব্যানার্জি দিতে পারে। বাংলায় কি হচ্ছে উত্তর বাংলার মানুষ দেখছে, উত্তর দিতে পারছে না, দেখছে। আজকে সারা বাংলায় আপনি কিন্তু দেখুন, একটা চুনোপুটি, ওই ডি বাপি, একটা চুনোপুটি তৃণমূল, আগে সিপিএম পুরো গোষ্ঠী সিপিএম করতো, হঠাৎ একটা বিরিয়ানি দোকান খুলে, যেখানে বিরিয়ানি দোকানের ভাড়া নিচ্ছে সেই মালিকটাকে পেটাচ্ছে, অস্ত্র দেখাচ্ছে, পুলিশ ধরছে। ওখানকার যে তৃণমূলের নেতা আছেন, হয়তো সবাই খারাপ না, তো কিছু কিছু লোক হয়তো প্রতিবাদ করে ধরেছে, কিন্তু পরেই বাবাদের ফোনে গেছে, দুদিনের মধ্যে বেল হয়ে গেছে। একটা অস্ত্র আইনে দুদিনে বেল, এটা বাংলায় আপনি দেখতে পারবেন। অন্য রাজ্যে অস্ত্র আইনে ধরা মানে আপনাকে ট্রায়াল ফেস করে বেরোতে হবে, কিন্তু পশ্চিমবাংলায় শাসকের মধ্যে যারা ডমিনেশন, যাদের হাতে আছে, যারা ডমিনেট করছে, মানে কোথাও পিসি, কোথাও ভাইপো, যে পক্ষর যেখানে ডমিনেট করছে তাদের লোকেদের জন্য 7 খুন মাফ আছে। তো এখানে সারা বাংলার মধ্যে যেটা হচ্ছে সেটা এখানে ব্যারাকপুরেও হচ্ছে। ব্যারাকপুরে আপনি শুধু 5 মাসের গল্প যদি দেখেন, এই 5 মাসের মধ্যে প্রায় 5টা উপরে খুন হয়ে গেছে। বাড়ি ভাঙচুর, লুট, পুকুর ভরাট, এক্সটর্শন তো ছেড়ে দিন, 5টার মধ্যে 4টে খুন শুধু নৈহাটিতে হয়েছে। ভোটের ঠিক একদিন আগে কাঁপা চাকলাতে একজনকে পিটিয়ে মারলো। কে? একজন পিটিয়ে মারলো, তৃণমূলের নেতারা পিটিয়ে মারলো একজন তৃণমূলের নেতাকে। তারপরে সাহেব কলোনিতে বাঁশ দিয়ে পিটিয়ে একটা তৃণমূল কর্মীকে তৃণমূলের লোকেরা মারলো। তারপরে অজয় প্রসাদকে কে মারলো? ঋষি বলে একটা ছেলে, ওর ভার নাম দেব, কি নাম আছে, ভালো নাম জানি না, সে তাকে খুন করলো পিটিয়ে। খুন করার পরে 1.5 মাসে বেল হয়ে গেল। বাংলা এই ঐতিহ্য কোথাও পাবেন না, কি খুন কেসে আসামি বিনা ট্রায়ালে বেরিয়ে গেল, যেটা প্রকাশ্যে সবাই দেখেছে, খুন করছে, মেরেছে, 1.5 মাসের মধ্যে বেল হলো। সেই ঋষি কাঁদায় হাত ধরে এখানকার সাংসদ গল্প করছেন, এই সাংসদ। হ্যাঁ, তারপরে আসুন এই সন্তোষ যাদব। সন্তোষ যাদব নোটোরিয়াস ক্রিমিনাল। 2021 সালে এই রাজেশকে গুলি মেরেছিল। 4 দিন ধরে কন্টিনিউয়াস তাদেরকে মারধর করছে, থানায় ডেপুটেশন গিয়েছে, মহিলারা গেছে। থানা যদি অ্যাকশন নিত তাহলে এই মার্ডারটা হতো না। এই যে সব কথাগুলো, আপনি ভোটের দিনেকার কথা বলছি, জগদ্দলে তৃণমূলে এক নেতা, তৃণমূলে গুন্ডারা তাকে খুন করলো, আর তৃণমূল এখন ওকে বাঁচাবার জন্য লাফিয়েছে, সরকার বাঁচাবার জন্য নেমেছে। ওর পরিবারের লোকেরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে কেসটাকে এনআইএ দেওয়ার জন্যে। কেন? ওরা দেখছে পুলিশ, এই যদি পুলিশ ওদেরকে ধরতো তাহলে এই অশোক সাউ মার্ডার হতো না। কেন? অশোক সাউ মার্ডারের আগে একবার গুলি চলেছিল, এরাই গুলি মেরেছিল ওকে। গুলি মারার পরে থানায় কমপ্লেন করবে, আবার এরা বেল পেয়ে যায়। খুন হওয়ার 2 দিন আগে কমপ্লেন করেছিল কি আমাকে মার্ডার করে দেবে এরা, কিন্তু তাদেরকে পুলিশ ধরেনি। তো সার্বিক যে কথাটা, মূল তথ্য যেখান থেকে উঠছে, কি যদি কোনো ঘটনা ঘটে আর ওর পুলিশের উপর, ফার্স্ট তো মানুষের একটা বিশ্বাস পুলিশের উপরে থাকে, কি পুলিশ আমাকে বাঁচাবে। কিন্তু পুলিশ যখন বাঁচাবে না, তখন আলটিমেটলি 1 বার 2 বার 3 বার পরে একটা রিভেঞ্জের জায়গা চলে যাচ্ছে। সেই সারা বাংলায় এই রিভেঞ্জটা হচ্ছে। আপনি দেখছেন একটা কাউন্সিলর বসে আছে, কপাল ভালো,
লোকটা ভালো না এটা সবাই জানে। সমস্ত পুকুর আর পুকুর নেই, মানে ড্রেনটাও বুঝিয়ে বেচে দিচ্ছে ওই কাউন্সিলরটা সুশান্ত ঘোষ নাকি। ওর জাভেদ খানের সঙ্গে কে কত পুকুর বেচবে, কত জমি বেচবে, কত লুট করবে, এই নিয়ে গন্ডগোল। ওর উপরে আবার অ্যাটেক করাবে, ওই যে জাভেদ খানের ছেলে ওর উপরে আবার অ্যাটেক করাবে। ও তো সেদিন কপাল মার আশীর্বাদ হবে, ওর মা বাবার বেঁচে গেল। কিন্তু অর্জুন দা, এখানে যখন আমরা পার্থ ভৌমিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি পরিষ্কার করে বলছেন যে ভাটপাড়া, নৈহাটি, জগদ্দলের যত খুন হয় তার পেছনে অর্জুন সিং। যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই সব কিছুর পেছনে অর্জুন সিং রয়েছে, তাহলে পুলিশ কি করছে? মানে যেটা পার্থ ভৌমিক জানছেন সেটা পুলিশ কেন জানছে না? আমারও কি একটা সময় ছিল যখন আমি তৃণমূল কংগ্রেস করতাম, এই নৈহাটির গুন্ডা হোক বা বীজপুরের গুন্ডা হোক বা ভাটপাড়ার গুন্ডা হোক বা নোয়াপাড়া হোক বা টিটাগড় বা জেলে থাকতো নাহলে এলাকা বাইরে থাকতো। আর যখন থেকে এরা তৃণমূল করছে, এদের হাতে মমতা ব্যানার্জি রাশ দিয়েছেন, তারপরে হাল দেখুন কি হচ্ছে। তা পুলিশ উনার কি করছে? উনি তো মানুষকে বলে এসছিলেন কি আমি নাকি গুন্ডা রাজ শেষ করবো। তো কোথায় গুন্ডা রাজ শেষ? উনি অন্য জায়গা ছেড়ে দিন। নৈহাটি গুন্ডা রাজ বাড়িয়ে দিয়েছেন, নৈহাটি তোলাবাজ কাজ বাড়িয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী মতন একটা মনীষী, তার জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। ঋষি বঙ্কিমচন্দ্র যে বাড়ি, তার সামনে ওই মাঠ বিক্রি করার পরিকল্পনা হয়ে গেছে, মোটামুটি সৌদা হয়ে গেছে। কোন জায়গায় আছে দেখুন। আপনি যখন ডিপেন্ডেবল হয়ে যাবেন অপরাধীদের উপরে না, তাহলে অপরাধীরা পেয়ে বসে। এবার অপরাধীরা আপনাকে ব্ল্যাকমেলিং করে। এই বাংলায় এটাই হচ্ছে। নাহলে সরস্বতী পূজাতে গণ্ডগোল হয়। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি প্রচার কী করতো? রাম হলো বিহারীদের ভগবান। তাহলে কৃষ্ণের হাল কি হলো? কৃষ্ণের হাল কি হয়েছে? চৈতন্য মহাপ্রভু হাল কি হয়েছে? লোকনাথ বাবার হাল কি হয়েছে? আর প্রত্যেকটা ভারতবর্ষে সরস্বতী পূজা বাড়ি বাড়িতে কোথাও হয় না, একমাত্র বাংলায় হয়। ঠিক সেই বাংলায় আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম, একটা বাচ্চারা প্রাইমারি স্কুলে যাচ্ছে পুজো করতে। প্রাইমারি স্কুলের টিচার মুসলমান আছে, সেই জন্য বলছে কি আমি পুজো করতে দেব না, এটা কোথাও বাধ্যতা নেই, আর যে যা পারে করে নিক। এই বাংলাকে আমাদের দেখতে হচ্ছে। তো এখন তো সরস্বতী পুজোর উপরে হামলা হচ্ছে, ঘাবড়াবার কিছু নেই। কালকে আপনি বাড়িতে আপনি কি করবেন সেটাও মমতা ব্যানার্জি কন্ট্রোল করতে পারবে না। অর্জুনবাবু, একটা জিনিস জানতে ইচ্ছে করছে খুব, যে আপনি দীর্ঘদিন ভাটপাড়া পুরসভায় ছিলেন। ভাটপাড়া পুরসভার আমরা শুনলাম যে 31 কোটি টাকা ফেরত চলে গেছে। কোথাও কি গতকালই পরশুদিন আপনার নামে ভাটপাড়া পুরসভায় এই খুনের ঘটনায় আপনার নামে পোস্টার পড়েছে ভাটপাড়া পুরসভার সামনে? ভাটপাড়া পুরসভা নজর কোন দিকে বেশি, আপনার নামে পোস্টার দেওয়াতে না মানুষের উন্নয়নের দিকে বেশি নজর? আমার নামে পোস্টার দিয়ে এরা আমার প্রচারটা বাড়ায়। কেন আমি তো এখন আমার নামে পোস্টার আপনি দেখবেন, আমি খুব ওইসব পোস্টার দিয়ে অর্জুন সিংয়ের প্রচারের পক্ষপাতী থাকে। এরা আমার নামে পোস্টার দিয়ে আমার নামে প্রচারটা করে যায়, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ভাটপাড়া পৌরসভা যে কাজ, যেটা টাকা ফেরত গেল বা যে ডেভেলপমেন্টের কাজ, আপনি অবাক হয়ে যাবেন। একটা প্রাইভেট কোম্পানি টিটাগড় বাগানের জমি, সেখানে পৌরসভা কাজ করছে। সে জমির উপরে কোটি কোটি টাকা লোন নিয়েছে ওই কোম্পানি, আর সে জমির উপরে কাজ করছে, সেটাও উইদাউট টেন্ডার, উইদাউট কোনো টেন্ডার, নিজের লোককে পাইয়ে দিয়ে ওখান থেকে কমিশন খাচ্ছে। আপনি বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, ভাটপাড়া পৌরসভাতে, শুধু ভাটপাড়া না, এদিকে সব পৌরসভাতে আপনি একটাই জিনিস দেখবেন কি একটা লোক প্ল্যান দিচ্ছে, 6 মাস 5 মাস লাগছে প্ল্যান স্যাংশন হতে। তো যে বেসিক আয় যেখান থেকে হয়, পৌরসভা আয় কোথা থেকে হয়? গভর্নমেন্ট একটা সার্টেন অ্যামাউন্ট, আগে তো কিছুই ছিল না, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক টাকা দিত, রাজ্য সরকারে তার ম্যাচিং গ্রান্ট দিতে পারছে না। বাংলায় ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকাগুলো সব চলে যাচ্ছে, সে ম্যাচিং গ্রান্ট দিতে পারছে না। তাহলে মোটামুটি 90% ফান্ড ব্লকেজ হয়ে গেছে। দিদিমণি, ইভেন এটাও হচ্ছে দিল্লি যে টাকা দেয় বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন, হ্যান্ডিক্যাপ পেনশন, সেই টাকাটাও দিচ্ছে না। মানে যেহেতু ম্যাচিং গ্রান্ট পায় না, সেহেতু ওই টাকাগুলো আসে না। আজকে
15 ফিনান্সের টাকা, একদম সরাসরি এই টাকাগুলো নিয়ম আছে, এই টাকাগুলো 1 পয়সা আপনি কোনো জায়গায় ডাইভারশন করতে পারবেন না। ভাটপাড়া পৌরসভা প্রায় 3 বছর ধরে, মানে 2 বছর 3 বছর হলো, 2 বছর ধরে এই ফান্ডটাও ডাইভারশন করে দিচ্ছে। তাই জন্যে কেন্দ্র যে এজেন্সিগুলো আছে এই ফান্ডগুলো ব্লক করে দিচ্ছে। তো এরা ডেভেলপমেন্ট না করে আপনি দেখবেন 6 মাসে রাস্তা ভেঙে যাচ্ছে। টেন্ডার প্রায় 100 কোটি টাকা বিনা টেন্ডারে এখানে কাজ হয়েছে। তো এমন অবস্থা আমাদের ভাটপাড়ার হয়ে গেছে, পেনশন পাচ্ছে না, নৈহাটি পেনশন দিতে পারছে না, নর্থ ব্যারাকপুরও মনে হচ্ছে পেনশন দিতে পারে না, অনেক জায়গা পেনশন দিতে পারছে না। পেনশনের নিয়ম কি আছে, 40% দেয় সরকার, 60% নিজে জোগাড় করতে হয়। তো এই জোগাড়টা হয় ট্যাক্সের টাকা, হোর্ডিংয়ের টাকা, ট্রেড লাইসেন্সের টাকা, আপনার যে পৌরসভা আয়গুলো আছে সেখান থেকেই টাকা জোগাড় করতে হয়। পৌরসভা আয় কবে হবে? পৌরসভা যখন কাজ করবে তখন আয় হবে। এই নৈহাটিতে যখন খুন হলো, সুকান্ত মজুমদার এলেন এবং উনি পরিষ্কার করে বললেন যে যদি গুলি করা হয়, কেউ যদি গুলি করে তাহলে পাল্টা গুলি তাকে খেতেই হবে। মানে পশ্চিমবঙ্গে একটা হিংসার রাজনীতি, আমরা যারা শান্তিকামী মানুষ মনে করি যে পশ্চিমবাংলায় হিংসা কমা দরকার, কিন্তু সুকান্ত মজুমদার যা বলছেন, যারা গুলি করছে তাদেরকে পাল্টা গুলি খেতেই হবে। তার মানে বাংলায় এখনো পর্যন্ত হিংসা কমার কোনো ইঙ্গিত নেই। না, আপনি একটা কথা বলুন তো, কতদিন এই গল্প সাজিয়া বাংলার মানুষ চলবে? বাংলা সাংস্কৃতিক সাহিত্যিক কালচার আছে কি? বাংলা যে সাংস্কৃতিক সাহিত্যিক শিল্পী আজকে সিনেমা জগতে করতে দেওয়া হচ্ছে না। এখনও আপনি বলছেন কি বাংলা শিল্পী সাহিত্যিক সংস্কৃতি জায়গা আছে? রাস্তায় কাউন্সিলর গুলি খাচ্ছে, এমএলএ গুলি খাচ্ছে, পুলিশ কে মেরে আসামিকে নিয়ে যাচ্ছে, এখনও বলছেন আপনারা কি সংস্কৃতি শিল্পী সাহিত্যিকে জায়গা বাংলা? সরস্বতী পুজো করতে দিচ্ছেন, এখনও আপনারা বলছেন কি শিল্পী সাহিত্যিক সংস্কৃতি বাংলা আছে? নেই তো। এখন সেলফ ডিফেন্সের জায়গার জন্য উনি বলছেন কি আমাকে রোজ মারছে, পুলিশ আমাকে দেখছে না, পুলিশ আমাকে প্রোটেকশন দিচ্ছে না, তার জন্য এই কথাটা উনি বলেছেন। এবং শিল্পী সাহিত্যিক বাংলা ভুলে যান আপনি, নেই তো। আপনি মমতা ব্যানার্জির ইতিহাসটা খুঁজে নিন, যেদিন থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে, শিল্পী সাহিত্যিক জায়গা, এই যে একটা মিথ্যাচার 50 কোটি টাকা খরচ হচ্ছে, এই 50 কোটি টাকা একটাই কোম্পানি টেন্ডার পায়, সে কোম্পানি হলো মমতা ব্যানার্জি নিজের লোকের টেন্ডার, যে একটা পয়সা বাংলায় ইনভেস্ট আসবে না। লজ্জা হয়। মুকেশ আম্বানির মতন লোক কী বলছে কালীঘাটে মন্দিরে আমি অনেক কিছু করছি। হোয়াট মিনস? কালীঘাটে মন্দিরে কত রোজগার হবে? যে টাটাকে তাড়ালেন, এখন টাটাকে ডাকছেন, মরে যাওয়ার পরে টাটাকে ডাকছেন। শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক বাংলা থেকে মমতা ব্যানার্জি উঠিয়ে দিয়েছেন। আজকে বাংলাদেশে দেখছেন না, বাংলাদেশে এই মুসলমানরা যেখানে মাজার ছিল সব ভেঙে দিচ্ছে, শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিচ্ছে। মানে যারা দেশকে স্বাধীন করেছিল, মানে মুসলমান কালচারের মধ্যে আছে বাবা ছেলেকে খুন করে, ছেলে বাবাকে খুন করে। এই পরম্পরাটাকে বাঁচিয়ে রাখার জন্যে আজকে বাংলাদেশে আমরা চোখে দেখতে পাচ্ছি। একটা সময় যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, ভারতবর্ষে শরণ নিয়েছিলেন, তাদের জেনারেশন শেষ হয়ে গেছে, নতুন জেনারেশনটা দেখতে পারেনি। এই জন্য নতুন জেনারেশনকে এমন স্পয়েল করলো কমিউনিস্টরা কি হিন্দুদেরকে সেকুলার বানালো আর মুসলমানদেরকে মুসলমান বানালো। মুসলমানরা ভোট ব্যাংক হলো আর হিন্দুদেরকে সেকুলার বানিয়ে মানে ধর্ম জাতি নিজের কাজকর্ম থেকে দূরে নিয়ে চলে গেল। আজকে তোহা সিদ্দিকি বলছে না কেন বলুন তো? অত মাজার ভাঙছে তোহা সিদ্দিকি তো এখানে পীর বাবা, ও তো পীরজাদা, পীর বাবাদের বাবা, যত লোক মাজার মানে তার বাবা। তো একবারও শুনেছেন কি বাংলাদেশে অত মাজার ভাঙছে তার জন্য পীরজাদা তোহা সিদ্দিকি কিছু বলেছে? বলবে না। যেখানে ববি হাকিম বলছে দাওয়াতে ইসলাম করছে, একটা এই যে মুখ্যমন্ত্রী মানে বলা উচিত ছিল না? একটা শব্দ ইউজ করেছেন কেন? যে মুখ্যমন্ত্রী বলছেন কি ঈদের সময় নাকি মুসলমানরা খারাপ কাজ করে না, তাহলে ঈদের আগে পিছে করে, তাহলে ইসরায়েলে হামলা করলো কেন হামাস? এ তো ঈদের সময়ই করেছিল, রমজান মাসেই করেছিল। আজকে পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে, আজকে বাংলাদেশের মধ্যে মুসলমানকে মারছে। আপনি মুসলমান হিন্দু, আজকে ভারতবর্ষে একটা জায়গা যা উনার
এমপি রচনা ব্যানার্জি বলছেন খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে কুম্ভ মেলাতে, আর শত্রুঘ্ন সিনহা বলছেন কোনো খাওয়া নিষেধ করছে তো ভালো করছে। মমতা ব্যানার্জি বলছেন কি খেতে দিচ্ছে না, ডিমের দোকান ভেঙে দিচ্ছে। চলুন ওনাকে আমি আমার গাড়িতে নিয়ে যাচ্ছি, কোথায় ডিমের আর মাংস দোকান ভেঙে দিচ্ছে। কে একটা মুখ্যমন্ত্রী নিজেই নিজেরটাকে হাস্যকর বানিয়ে নিচ্ছেন। কেউ বলে, একটা মুখ্যমন্ত্রী বলা মানে ওয়েট থাকে তার কথা। আজকে একটা প্রধানমন্ত্রী কোনো কথা বলবে, মুখ্যমন্ত্রী কথা বলে, আমরা সবাই তো ভাববো। আপনি তো একটা সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই করেছেন, তৃণমূল কংগ্রেসের জন্য রাস্তায় নেমেছেন, কত কিছু করেছেন, তৃণমূলের পক্ষ থেকে বড় বড় পদ সামলেছেন। আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন, সেই জন্য আফসোস হচ্ছে? আফসোস হচ্ছে কি কাকে আমরা নিয়ে বসালাম। মমতা ব্যানার্জি নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু মমতা ব্যানার্জি কি নিজেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন? কি আমাদের মতন লোকরা লড়াই করেছিল, বহু ছেলে বলিদান হয়েছিল, সিপিএমের বিরুদ্ধে আমরা লড়েছিলাম, কেস খেয়েছিলাম, মারামারি করেছিলাম, মার খেয়েছিলাম। আজকে আমাদের আফসোস হয়ে কাকে নিয়ে এলাম? সাপনাথ নাগনাথ একই ব্যাপার আছে। অর্জুনবাবু, এই মুহূর্তে আপনার নামে কতগুলো মামলা আছে? আমার নামে 176টা হয়ে গেছে, 176। আপনি যখন তৃণমূলে ফিরলেন, বিজেপিতে যাওয়ার পর আবার যখন তৃণমূলে ফিরলেন, তখন অনেকেই চেষ্টা করেন যে তৃণমূলে ফেরার উদ্দেশ্য হচ্ছে আমার মামলাগুলো যাতে সরে যায়। অনেকেই করেছেন তৃণমূলে ফেরার পর তাদের নামে হয়েছে, কিন্তু আমার তো মামলা উঠেনি। আপনি নতুন করে আবার বিজেপিতে আসার পর আবার নতুন করে কতগুলো মামলা হয়েছে? 22টা নতুন বেড়েছে এই 4 মাসের মধ্যে। অনেকে জিজ্ঞাসা করেন এটা কি রাজনীতিকদের অলংকার? আমার তো অলংকার, রাজনীতিকদের হয়েছে কি না হয়েছে আমি নিজেকে মনে করি এটা আমার অলংকার। এখনও আমার এটা নিয়ে কিছু যায় আসে না। আপনি ওখানে যাবেন, আমার একটা বই রাখা আছে, পার ডে আমার যদি প্রেশার দেখবেন, ব্লাড প্রেশার, তো আপনি দেখবেন নর্মালি থাকে। আমার এইসব নিয়ে খুব মাথা চিন্তা থাকে না। অর্জুনবাবু, অনেকে বলছেন যে আপনার প্রেশার আবার নতুন করে বাড়তে পারে, কারণ একটা সময় আমরা যাকে দেখেছি, অজয় ঠাকুর, যিনি এখানে দায়িত্বে ছিলেন, তাকে কোইন্সিডেন্টলি আবার দায়িত্ব দিয়ে আনা হয়েছে। আমি একটা কিছু আগে কথা বললাম না, যে নাগনাথ সাপনাথ, কোন পুলিশ এসে আমাদের প্রোটেকশন দেবে? সব পুলিশ আসবেই আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য। তো নাগনাথ যে ছিল, সাপনাথ সেই একই ব্যাপার আছে। ওর নাম মানে বেটার কে, আগে যে যিনি ছিলেন তিনি, নাকি আপনার পূর্ব পরিচিত? না, ওসব কেউ বেটার না কেউ রে। মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে সকাল বিকাল উঠা বসা করে, নিজস্ব কোনো তো নেই না, জ্ঞান নেই। একজন ব্যক্তি শেষ আওয়ারে উনি বলছেন কি সত্যি কথা বলে দিলেন, তার চাকরি চলে গেল। এরপরেও কোনো আইপিএসরা শিক্ষা পাবে না, এরপরেও পাবে না। এই অজয় ঠাকুরকেই তো দুবার এখান থেকে তাড়ালো, আসানসোল থেকে তাড়ালো। কেন তাড়িয়েছে এই গল্প বললে তো অনেক কিছু হবে। অর্জুনবাবু, আমরা যখনই দেখছি রাজ্যে কোনো অপ্রীতিকর ঘটনা, খুন খারাপি ঘটছে যে কোনো এলাকায়, ইনক্লুডিং ভাটপাড়া, তখনই দেখতে পাচ্ছি পুলিশকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এরপরেও পুলিশের জ্ঞান ফিরছে না। মানে কি হলো? আমি ভালো, পুলিশ খারাপ। পুলিশ মন্ত্রী আমি কাজ করতে দিচ্ছি না, কিন্তু আমি পুলিশকে চমকিয়ে ভয় দেখিয়ে তাদেরকে বলি পাঠা বানিয়ে রাস্তায় ছেড়ে দিচ্ছি। তাহলে এই পুলিশ, এই আইপিএস অফিসারদের, এই ইন্সপেক্টরদের বোঝা উচিত। তো পার্থ ভৌমিক আসার পর ভাটপাড়া কি শান্ত হয়েছে? মানে পার্থ ভৌমিককে যদি ডাইরেক্ট আপনি কোনো বার্তা দিতে চান, কি বলবেন? মমতা ব্যানার্জি পারছে না বাংলাকে শান্ত করতে, পার্থ ভৌমিক কি হরিদাস পাল সে পারবে নিজের এলাকা? দেখুন, শান্ত করার জন্য একটাই থিওরি আছে, এর মধ্যে খুব বড় বিজ্ঞান নেই। পুলিশকে নিরপেক্ষ কাজ করতে দিতে হয়। পুলিশকে যদি নিরপেক্ষ কাজ করতে দেবে আইনের মতন, তাহলে আমি মনে করি, আমি এই নিয়ে অনেক রিসার্চ করে বলছি কি 99% ক্রাইম বন্ধ হয়ে যাবে। কিন্তু পুলিশকে নিরপেক্ষ কাজ করতে দিচ্ছে, সেটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি। আপনি দুটো প্রশ্ন আপনার কাছে আরও রয়েছে। এক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে যখন দিলীপ ঘোষ ক্ষমতায় ছিলেন তখন বাংলায় 18টি সিট আমরা দেখতে পারলাম বিজেপি। তারপরে সুকান্ত মজুমদার রাজনৈতিক লড়াই করলেন, জিতলেন, কিন্তু সিট সংখ্যা অনেকটা কমে গেল, 6টা সিট কমে গেল বিজেপির। এবার সামনে আবারও শোনা যাচ্ছে সভাপতি নির্বাচনের বিষয় রয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সামনে বিধানসভা নির্বাচন। আপনার কি মনে হয় যে, অনেকে বলছেন শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করে দেওয়া হোক,
আমি একজন প্রবীণ রাজনীতিক হিসাবে, বিজেপি নেতা নয়, প্রবীণ রাজনীতিক হিসাবে আপনার কাছে জানতে চাইছি, আপনার কি মনে হয় যে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি 26শে বিধানসভা নির্বাচন লড়াই করতে পারবে একদিকে মন্ত্রিত্ব সামলে, নাকি শুভেন্দু অধিকারী বা এই ধরনের দিলীপ ঘোষের মতো অন্য কোনো নেতৃত্বকে দায়িত্ব দেওয়া প্রয়োজন? এখন দরকার কি আছে, তৃণমূলকে ভাঙা। তৃণমূলের যে ডিপ্রাইভড অংশগুলো আছে, যদি সেই অংশের মধ্যে 5% 6% অংশটাকে আমরা ভেঙে দিতে পারি, যা বা বেনিফিশিয়ারি যে অংশগুলো আছে যদি আমরা ভেঙে দিতে পারি, তাহলে আপনার যে 6% ভোট ভাঙা দরকার আছে, সে ভাঙার কারিগর দরকার আছে, কারিগরটা দরকার আছে। এই ভাঙার কারিগর আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা আছে, কি যে তৃণমূলকে বুঝে জানে সেই ভাঙতে পারবে। এখানে শুভেন্দু অধিকারী ইজ দ্য ফিটেস্ট ম্যান, ফিটেস্ট লিডার। কেন একটা কথা আছে না হিন্দিতে, যে দিখতা হ্যায় ওই বিকতা হ্যায়। আমি মাঝে মাঝে আমার কর্মীদেরকে বলি কি, তোমরা শুধু তৃণমূল থেকে ডিপ্রাইভ যে লোক আছে তাদের সঙ্গে সম্পর্কটা বাড়াও। এখন সেই সময় এসে গেছে কি তৃণমূল যাকে ডিপ্রাইভ করছে, তৃণমূল যার ঘর বাড়ি ভাঙছে, তৃণমূল যাকে লুট করছে, যাকে মিথ্যা মামলা ফাঁসাচ্ছে, তৃণমূলের উপরে যারা রেগে আছে, তৃণমূলের যে বেনিফিশিয়ারিরা যারা তৃণমূল মধ্যে থেকে কিছু পাচ্ছে না, সেই লোকগুলোকে যদি ধরে নিয়ে আসা হয়, সেই ভোটের মধ্যে যদি আমরা ডাইভার্ট করতে পারি, 2026-এর জন্য দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট হলো শুভেন্দু অধিকারী। অর্জুনদা, শুভেন্দুবাবুর কথাই যখন উঠলো তখন আমি এটা জিজ্ঞাসা করি, শুভেন্দুবাবুর একদম স্পষ্ট ঘোষিত এজেন্ডা হচ্ছে যে হিন্দু মেরুকরণ, মানে হিন্দু ভোটকে একত্রিত করতে হবে। উনি প্রকাশ্যেই বলছেন যে হিন্দু জাগো, হিন্দু একত্রিত হও। আপনার কি মনে হয় এতদিনের অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গে হিন্দু একত্রিত হলেই বিজেপি ক্ষমতায় আসবে, নাকি সবাইকে নিয়ে একসঙ্গে চলে? সবাই আসবে না তো, সবাই আসবে না। মুসলমানরা 33% মুসলমান, 3টা ভোট আমাদেরকে দেবে না। 33%-এর মধ্যে 3টে ভোট আমরা পাবো না। কিন্তু ওদের এক্সপেনশন হয়ে গেছে, ওদের এক্সপেনশন হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম কি সিপিএম হিন্দুদেরকে সেকুলার বানিয়ে দিল আর মুসলমানদেরকে মুসলমান বানিয়ে দিল। এই সেকুলার সোকল্ড হিন্দুকে যে এখন তারাও বুঝতে পারছে কি সেকুলার শব্দটা শুধু আমাদের জন্যই ছিল। এই দেখবেন বামপন্থী অতি বামপন্থী ভোট যখন আসে তখন ভোটের আগে আপনি মমতা ব্যানার্জিকে খিস্তি খামারি করবে, গালাগালি করবে, আর ভোট যেই 4 দিন বাকি থাকবে, কমরেড নো ভোট টু বিজেপি করবে। এই জায়গা থেকে হিন্দু ভোটটাই বাড়ানো দরকার আছে। আমি কিছুদিন আগে মোহাম্মদ সেলিমের একটা ইন্টারভিউ করছিলাম, সেখানে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল গড়তে একেবারে সেই সময় সিপিআইএমএল থেকে শুরু করে মাওবাদী বিভিন্ন সংগঠন হেল্প করেছে। আপনার কাছে একটা ডাইরেক্ট জিনিস জানতে চাই, আরএসএস এর কি ভূমিকা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল গড়তে? আপনি প্রথম দিন থেকে সঙ্গে ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন। আরএসএস তো আমি ডিপলি বলতে পারবো না, কিন্তু তখন বিজেপি সিপিএমকে সরাবার জন্যে মমতা ব্যানার্জিকে মদত করেছিল। তখন কিন্তু এই মুসলমানরা আমাদের সঙ্গে ছিল না, অনলি 10%ও ছিল না, কিন্তু হিন্দু ভোট পোলারাইজ হয়েছিল। তখন দেখবেন সিপিএম মুসলমানরাই করতো। মুসলমান একটা অদ্ভুত ক্যারেক্টার, যে ক্ষমতায় থাকবে তার তার সব থেকে আগের শ্রেণীতে ওরাই থাকে। আচ্ছা, এই যে মহারাষ্ট্র ভোট জিতলাম আমরা, মহারাষ্ট্রে কিন্তু মুসলিম ভোট যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু হিন্দু ভোট বিজেপি দিকে গেছে, বেড়েছে, তাই জন্য ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এই যে 70% ভোটে যদি 60%ও 65%ও যদি আমরা পেয়ে যাই, 210টা সিট পেয়ে যাবো ওখানে। দিল্লিতে হিন্দু ভোট বাড়ি থেকে বেরিয়েছে, যেটা হতো না। 65% মুসলমান ভোট গেছে ভোট হতে, কিন্তু 61%, 62% হিন্দু ভোটও গেছে। ভোট যারা ভোট দিতে কোনো দিন যায় না, ভোটের দিন আনন্দ করে ফুর্তি করে, তারা কিন্তু ভোট দিতে বেরিয়েছিল। এই যদি হয় বাংলায় করতে পারে যদি শুভেন্দু অধিকারী অ্যান্ড টিম, তাহলে নিশ্চিতভাবে বাংলায়
বিজেপি ক্ষমতায় আসবে। শেষ প্রশ্ন করতে চাইবো, সেটা হচ্ছে আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে অনেকেই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাটলকে আপনি বিশ্বাস করেন, নাকি এটা একটা রাজনৈতিক বোঝাপড়া? এবং আপনি কি এটাও মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী, নাকি অনেকে বলছেন যে সেখানে অনেক বেশি এগিয়ে রয়েছেন সুব্রত বক্সির নাম? শুনুন, মমতা ব্যানার্জি অ্যান্ড ফ্যামিলিকে যদি কেউ না চিনে তাহলে সে হলো এইসব গল্প করে। মমতা ব্যানার্জি কোনো ক্ষমতাশীল আদমি মানুষকে, লিডারকে উনি উঠতে দেবেন না, যার নিজস্ব ভোট ব্যাংক আছে। মমতা ব্যানার্জি ওই সিনেমা আর্টিস্ট অমুক তমুকে ধরে নিয়ে এসে উনি ওই ভোটটা করে, বেনিফিশিয়ারি ভোট একটা আছে, মুসলমান ভোট আছে, এইটা করে ভোটটায় উনি ক্ষমতায় আছেন। দুজনেই খেলছে। অভিষেক ব্যানার্জি দিল্লিতে কোথাও কোথাও উকি মারে বলছে নিজে বাঁচার জন্য, নিজের কেস থেকে বাঁচার জন্য, কি আমি পিসির উপরে খুব রেগে আছি, পিসি সব পুরনো লোককে উনি নাকি খুব গুরুত্ব দিচ্ছেন। যারা এই কথাটা বলছে তারা সবই মূর্খ আছে, কোনো পুরনো লোক গুরুত্ব পাবে না। এমন মারবে এই পুরনো লোকগুলোকে যে তারা জল খেতে পাবে না। মমতা ব্যানার্জি অফিসিয়ালি, আনঅফিসিয়ালি, অভিষেক ব্যানার্জি সমস্ত চ্যালেঞ্জারকে, ওর বিরুদ্ধে যারা চ্যালেঞ্জ করে তাকে রাস্তা থেকে সরিয়ে দেবেন। নিজে কবজায় রেখেছেন, এখন ঠিক দেখবেন জায়গার সময় মতন ওকে বসিয়ে দেবেন। আবার অভিষেক ব্যানার্জি নিজেকে বাঁচার জন্যে দিল্লিতে কিছু কিছু লোককে এই মেসেজ দিয়ে রেখেছে। আমাদের কিছু বাংলায় কিছু লোক ভাবে কি ওই ঝগড়া আছে, ওদিকে টিএমসি আর বিজেপি এক আছে, সবটাই ফলস। টিএমসি বিজেপি কোনোদিন এক হতে পারবে না। অভিষেক ব্যানার্জি কাকে ধরছে দিল্লিতে আমি সে বলতে পারবো না, কিন্তু একটা এমনই একটা, আপনারা তো একটা পারসেপশন তৈরি করে দেন, মানে একটা অ্যাডজাস্টমেন্ট চলছে, চলছে, এই জন্যে বেঁচে আছে। কেউ বাঁচবে না, বাঁচতে পারে না। লিপস অ্যান্ড বাউন্ডে সমস্ত ডাইরেক্টরের নামে চার্জশিট হলো, উনার নামে হলো না, কি আপনি ভাবছেন কি হবে না? কালীঘাটের কাকুর তো কণ্ঠই পরীক্ষা হচ্ছে না। আমি কি বলছি, কণ্ঠ পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টটা কোর্টের কাছে এখনো যায়নি। ও সবই একটা রাজনীতিক আজ খেলা আছে। ওয়েট করুন, সময় অপেক্ষা করুন, সবই দেখতে পারবেন। কিন্তু এইটুক বলবো আমি, কি যারা এই কথাটা বলছেন কি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির মধ্যে কোনো তফাৎ আছে, তারা সবটাই মূর্খের স্বর্গে বাস করছে। একদম শেষ প্রশ্ন, আপনাকে কি কোথাও খুনের চক্রান্ত হচ্ছে বা কিছু? এ তো অনেক দিন ধরে, আপনি রাসায়নিক হামলার কথা বলছেন। অনেক দিন ধরে এই খেলাটা চলছে। 2019-এও চেষ্টা হয়েছিল, এখনো চলছে। কিন্তু যাকে ঠাকুর মারে না তাকে মানুষ কি মারবে? আমরা এই কথাটা কেন বলেছিলাম? আপনি মাঝে মিডিয়া হাউসের থেকে এটাই বেরিয়েছিল, রাশিয়ান বান্ধবীদের অ্যাকাউন্টে পয়সা ভাড়া করে পয়সা রাখা আছে, তো ওখান থেকে অনেক কিছু ভাড়া করে আনাও যেতে পারে। এরকম তথ্য কিছু সেন্ট্রাল আইবি কাছে আছে। মানে এটা কে করবে? তৃণমূল? তৃণমূল ছাড়া কে করবে? রাশিয়ান বান্ধবী তো তৃণমূলই খুঁজে বের করেছে না, অ্যাকাউন্ট তো ওদের এতেই জমা হচ্ছে না। অনেক ধন্যবাদ অর্জুন বাবু, আপনার সময় আমাদের সঙ্গে ভাগ করার জন্য। নমস্কার।